প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব, ইউনূসের সকল অপরাধের বিচার এই বাংলার মাটিতেই হবে। চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো দেশনেত্রী শেখ হাসিনা। এই লোকটা ক্ষমতা আসার পর থেকে আসলে মানুষের কোনো ভবিষ্যৎবোধের মধ্যে নেই, এর কোনো দায় দায়িত্ব নাই। সে অপরাধীদের দায় মুক্ত করে, তাদেরকে অপরাধীদের লালন পালন করে, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা। এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম। 6 বছর দেশে তো আসতে পারি, দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা, সেই স্বজন হারা বেদনা নিয়ে 6 বছর কাটাতে হচ্ছে। তারপর দেশে ফিরেছে। আমার বাবার হত্যাকারী, তাদের বিচার হয়নি, তারা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায়, বারবার মৃত্যু মুখোমুখি হয়েছে, কিন্তু পিছপা হয়নি। ছিল বাংলাদেশের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা, উন্নতি, সমৃদ্ধি এনে দেবো। খুব সফলভাবে সেটা করেছিলাম। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশ বিশ্বের মর্যাদা পেত। বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, আর এই জঙ্গির সর্দার হচ্ছে সেই মাস্টার মাইন্ড ইউনূস। এটাই হচ্ছে বাস্তব কথা। তার বিচার একদিন করতে হবে, তার সাথে তাদের সমন্বয় এবং যে মাস্টার মাইন্ডে ছিল সবগুলি বিচার ইনশাআল্লাহ বাংলা মাটিতে হবে। এদিকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে থামানো যাবে না। লাইভে এসে দেশে ফেরার ঘোষণা দিয়ে যা জানালেন হাসিনা। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা তারা এটাকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় না, যায় নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকে। চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ, টিকা দিতে পারে না, টিকা ক্রয় করা, শত শত শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে, এ নিয়ে মাথা ব্যথা নেই। এইরকম একটা দুর্বিষহ অবস্থা চলছে। আজকে যখন দেখি আমার দেশের মানুষের কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হয় নাই, এক দফা দিয়েছিল সবকিছু মানি, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। কিন্তু আমি ফিরে আসবো, খুব দ্রুতই আমি ফিরে যাবো। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। আমি সময় হলে ফিরে আসবো। যদি আমার পাসপোর্ট বন্ধ, আমি বলবো আমার পাসপোর্ট চালু করে দিতে হবে, যেন আমি ফিরে আসতে পারি। অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি মানুষের পাশে দাঁড়াবো। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসি কাষ্ঠ ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। হাজার হাজার নেতাকর্মীকে, বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, তোমার নেই, আর সবই তো হারিয়েছি। 32 নম্বর আগুন দেওয়া ভেঙে শেষ করা হয়েছে, এবং সেই ভাঙা ইট কাঠকেও তারা ভয় পায়। এটা হলো, সেখানেও কাউকে যেতে দেয় না। যেভাবে অপমান করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, এগুলো সব ঠিক করতে হবে। এবং আমার বিশ্বাস সেটা আমরা করতে পারবো। আমি আজকের দিনে জনগণকে একটা কথাই বলবো, দেশবাসীকে একটা কথাই বলবো, যে আমি আপনাদের পাশে বলে কোনো চাওয়া পাওয়া নেই। আমি যা কিছু করেছি এই বাংলাদেশের জনগণের স্বার্থে করেছি, জনগণের কল্যাণে জন্য করেছি, বর্তনে করেছি, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইউনূস আর তার এই এবং জামাতে ইসলামী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিন দিয়ে, একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডাবেড়ি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল করবে মানে সবাইকে সোচ্চার হওয়ার জন্য। রাজবন্দীদের মুক্তি চাই এবং আমরা গণতন্ত্র ফিরে চাই। এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে, সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। এদিকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা টাইমস অফ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নতুন কর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যও বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন এটি দলের কর্মীদের চাঙা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালের 5ই অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও গণহত্যা মামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান। সেজন্যে যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙা করার কৌশল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15ই অগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্র্যাভেল পাসও চাইতে পারেন। 2024 সালের 5ই অগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে। বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে আরও চাপে পড়ে আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ এখন মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষাপটে আসলেই শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য কি শুধু বক্তব্যেই সীমাবদ্ধ, নাকি দলটির এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে, তা জানার চেষ্টা করেছে টাইমস। দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক করারও সুযোগ করে দিচ্ছে। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাবের পর দলের মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করতে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সারা দেশে এখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুক। তবে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না মিললেও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী টাইমসকে বলেন, ক্ষমতার শেষ 15 বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকেছিলেন। এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান দেখছি না। দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনা কবে আসতে চান সেটি বড় কথা নয়, বরং তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছিলেন নিরাপত্তার শঙ্কায় তাকে ভারতে পাঠানো হয়েছিল। এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা সম্ভব বলেও মনে করছে দলটি। এদিকে ধর্ষকই যখন বিএনপির কর্মী, তখন বিচার ব্যবস্থা শুধু কাগজে কলমেই, বাস্তবে নয়। রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের বুক ভাঙা কান্না নয়, এটি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক নির্মম প্রশ্ন। আজ বিচার নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার নারী। তাদের কণ্ঠে ক্ষোভ, চোখে অশ্রু, আর একটাই প্রশ্ন, আর কত? কিন্তু সরকার রামিসার বিচার নিয়ে কেন নয়ছয় করছে? কেন রামিসার মৃত্যুর 24 ঘণ্টা পার হলেও বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই? অবশ্য যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, পরবর্তীতে তারেক রহমান তার মন্ত্রীদের নিয়ে রামিসার বাড়িতে যায়, সেটাও ছিল রাজনৈতিক ফুটেজ পাওয়ার একটা কৌশল, এছাড়া কিছুই না। এখন আসি, কেন বিএনপি সরকার বিচার নিয়ে তালবাহানা করছে?
কারণ আমাদের বোন রামিসার হত্যাকারী এই ধর্ষক সোহেল হল পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী। অর্থাৎ তারেক রহমানের দলের সরাসরি কর্মী হল এই ধর্ষক সোহেল এবং সেই বিএনপির নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কর্মী। বিএনপি সরকার বাংলাদেশে সাধারণ মানুষের সহ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই, বরং তাদের দলের নেতাকর্মীরাই ধর্ষণের সাথে সরাসরি জড়িত, যার কারণেই সাধারণ মানুষ যখন এই ধর্ষণের বিচার দাবি করে, বিএনপির নেতাকর্মীরাই তখন হামলা চালায়। বিএনপি এখন ধর্ষকের দলে পরিণত হয়েছে। এদিকে অক্ষরে অক্ষরে মার্কিন নির্দেশ পালন করছে বিএনপি। এবার উচ্চ মূল্যে জ্বালানি চুক্তি। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে সস্তা ও সাশ্রয়ী বিকল্প জ্বালানির সুযোগ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে উচ্চ মূল্যে এলএনজি আমদানির বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিশ্লেষক ও বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, মূলত কূটনৈতিক ও রাজনৈতিক সন্তুষ্টির জন্যই দেশের স্বার্থ বিকিয়ে এই ব্যয়বহুল পথ বেছে নেওয়া হয়েছে। চলতি বছরের মে মাসে ওয়াশিংটনে স্বাক্ষরিত কৌশলগত জ্বালানি সহযোগিতা এমওইউ এবং ফেব্রুয়ারির বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $15 বিলিয়ন মূল্যের এলএনজি সহ জ্বালানি পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারি পক্ষ একে জ্বালানি নিরাপত্তা ও জ্ঞান বিনিময়ের মাধ্যম হিসেবে দাবি করলেও সমালোচকদের মতে এর মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে মার্কিন জ্বালানি বলয়ের ওপর নির্ভরশীল করে ফেলা হচ্ছে। বাজার বিশ্লেষকেরা স্পষ্ট বলছেন যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংগ্রহের একাধিক পথ খোলা ছিল। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া বর্তমানে ছাড় মূল্যে ডিজেল ও ফিউল অয়েল সরবরাহ করছে। মার্কিন নিষেধাজ্ঞার ঊর্ধ্বে সীমিত মেয়াদে কিছু ছাড় পাওয়া সত্ত্বেও সেই পথটি পুরোপুরি ব্যবহার না করে উচ্চ মূল্যের মার্কিন এলএনজি বেছে নেওয়া নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐতিহ্যগতভাবে কম দামে তেল ও গ্যাস সরবরাহ করলেও সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আকাশচুম্বী দামে জ্বালানি কেনার যৌক্তিকতা খোঁজা হচ্ছে। স্পট মার্কেটের অস্থিরতা এড়াতে রাশিয়ার মতো উৎস থেকে দীর্ঘমেয়াদী ও সাশ্রয়ী চুক্তির সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। অর্থনীতিবিদেরা মনে করছেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাতের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেক বিশেষজ্ঞের মতে এর ফলে দেশের ভঙ্গুর বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর অসহনীয় চাপ তৈরি হবে। একই সাথে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের ব্যয় বহুগুণ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাবে পরিবহন খরচ ও নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও দুর্বিষহ হয়ে উঠবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই চুক্তির কড়া সমালোচনা করে অভিযোগ তুলেছে যে বর্তমান সরকার জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আন্তর্জাতিক মহলের সমর্থন পাওয়ার জন্য অক্ষরে অক্ষরে মার্কিন নির্দেশ পালন করছে। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের বাংলাদেশে হস্তান্তরের দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তার বক্তব্য, ভারতের সঙ্গে চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আমরা বিদেশ মন্ত্রকের মাধ্যমে অনুরোধ পাঠিয়েছি। আমরা চাই তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরে কোর্টে মামলার সম্মুখীন হন। হাসিনা সম্প্রতি ভারতের একাধিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন। এরপরই বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিনের কথায়, আমরা তো তাকে আইনিভাবেই ফেরত চাই, তাই বিদেশ মন্ত্রকের মাধ্যমে অনুরোধ করেছি ভারতকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়ে ফিরব। এদিকে গত মঙ্গলবার ঢাকার পল্লবীতে ৮ বছরের এক শিশুর ধর্ষণ, খুন নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ চলছেই। এই মামলা প্রসঙ্গে সালাউদ্দিন এদিন বলেন, পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে এই পাশবিক ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানার অন্ধকার অতীতের চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় আসার আগে থেকেই মাদক ও অনলাইন জুয়ায় চরমভাবে আসক্ত ছিল সোহেল। জুয়ার টাকার জন্য বিপুল অঙ্কের ঋণের জালে জড়িয়ে এক পর্যায়ে সে নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়। সবশেষ পল্লবীর একটি ফ্ল্যাটে সাবলেট থাকা অবস্থায় ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। অনুসন্ধানে জানা গেছে, সোহেলের মূল বাড়ি নাটোরের মহিষচন্দ্রপুর এলাকায়, যেখানে সে রিকশা মেরামতের কাজ করত। প্রায় ১০ বছর আগে বিয়ে করা সোহেলের প্রথম সংসারে একটি সন্তানও রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আপন ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে প্রথম স্ত্রীর সঙ্গে সোহেলের বিচ্ছেদ ঘটে। এরপর প্রায় ৩ বছর আগে পাশের গ্রামে সে দ্বিতীয় বিয়ে করে। সোহেলের ছোট বোন জলি বেগম জানান, মাদক জুয়াসহ নানা অপকর্মে জড়িত থাকার কারণে ৩ বছর আগেই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। নাটোর থেকে ঢাকায় এসে মিরপুরের পল্লবীতে এক প্রবাসীর ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতে শুরু করে সোহেল ও তার স্ত্রী। ওই বাসার কেয়ারটেকার প্রথমে তাকে নিজের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ দিয়েছিলেন, তবে ১৫ দিনের মাথায় কাজে চরম ফাঁকি দেওয়ায় তাকে গ্যারেজ থেকে বাদ দেওয়া হয়। পরে কেয়ারটেকারের অনুরোধেই ফ্ল্যাটের এক ভাড়াটিয়া সোহেলকে তার বাসায় সাবলেট হিসেবে থাকার সুযোগ দেন। পল্লবীর এই ফ্ল্যাটে ওঠার আগে বিহারি ক্যাম্পের একটি বাসায় সাবলেট নিয়েছিল সোহেল রানা। সেখানে নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করার কারণে বাড়ির মালিক তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। গ্রামের বাড়ি নাটোর থেকে শুরু করে ঢাকা, সবখানেই মাদকের অন্ধকার জগৎ ও চারিত্রিক স্খলনে নিমজ্জিত থাকা এই সোহেল রানাই শেষ পর্যন্ত শিশু রামিসার জীবন কেড়ে নেয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া খেয়াঘাট জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে। অভিযুক্ত জামাল উদ্দিন ওই ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের মোহাম্মদ ওসমান গনির ছেলে। এই ঘটনায় থানায় লিখিত এজাহার দিয়েছেন খেয়াঘাটের ইজারাদার ও কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহর সঙ্গে। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে এজাহারটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজাহার সূত্রে জানা যায়, ঘাট দখলের আগে থেকেই জামাল উদ্দিন ইজারাদার হারুনর রশিলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ঘাট দখলের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার ২২ মে সকাল ১০টার দিকে জামাল উদ্দিনের নেতৃত্বে লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ঘাটে প্রবেশ করে। এই সময় ইজারাদারের নৌকায় কর্মরত মাঝি মোহাম্মদ কাবির উদ্দিনকে নৌকা থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, জামাল উদ্দিন লোহার রড দিয়ে কাবির উদ্দিনের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করলে তার হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলার পরও অভিযুক্তরা ঘাট ছেড়ে না গিয়ে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়া পর্যন্ত ঘাট নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেন। একই সঙ্গে ইজারাদার ও তার লোকজনকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকিও দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার রজবখালী লর্ডঘাট, মাটিয়াল ফাঁড়িঘাট, চণ্ডীপুর, লালচামার ফাঁড়ি, কাপাসিয়া ভাটি কাপাসিয়া, উজান বুড়াইল ভাটি বুড়াইল ও পোড়ার চর ঘাট নিয়ে গঠিত প্যাকেজ নম্বর ৩-এর আওতায় খেয়াঘাটগুলো ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। নিলামের সর্বোচ্চ দরদাতা হিসেবে লালচামার গ্রামের রিয়াজুল হকের ছেলে মোহাম্মদ হারুনর রশিদ ইজারা লাভ করেন। জেলা পরিষদের সঙ্গে নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ঘাট পরিচালনার অনুমতি দেওয়া হয়। সেই থেকে হারুনর রশিদের লোকজন খেয়াঘাটটি পরিচালনা করছেন। ইজারাদার সূত্রে জানা গেছে, ১৪৩১ বঙ্গাব্দে খেয়াঘাটে যাত্রী প্রতি ৪০ টাকা টোল আদায় করা হতো। পরবর্তী মেয়াদে খাস কালেকশনের সময় স্থানীয়দের সম্মতিতে তা কমিয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের কালেকশন কার্যক্রমে জামাল উদ্দিনও অংশীদার ছিলেন। তবে সম্প্রতি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে জামাল উদ্দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং ঘাট এলাকায় মানবাদবন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ নিয়ে স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, আগে যে হারে তিনি নিজেও টোল আদায়ের সঙ্গে যুক্ত ছিলেন, একই হারে অন্য কেউ টোল আদায় করলে এখন আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায়? এ বিষয়ে কাপাসিয়া ইউনিয়ন বিএনপি এর আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, কাউকে আমি মারধর করিনি, কারোর কাছে টাকাও দাবি করিনি, তবে স্থানীয়দের দাবির মুখে খেয়া ঘাটতি নিয়ন্ত্রণে নিয়েছি। বর্তমানে ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে, এতে খুশি সবাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে যখন ঘাটের ইজারা ব্যবস্থায় যুক্ত ছিলাম তখনও ৩০ টাকা টোল আদায় করা হতো, এটা ঠিক, কিন্তু টোল কমানোর আন্দোলনটা আমি সেই সময় থেকেই করে আসছি, তার অনেক প্রমাণ আছে। ইজারাদার মোহাম্মদ হারুন ও রশিদ বলেন, বৈধ প্রক্রিয়ায় জেলা প্রশাদ থেকে ঘাট ইজারা নিয়েছি। ১৪৩২ বঙ্গাব্দে খাস কালেকশনের সময় সবার সম্মতিতে ৩০ টাকা টোল নির্ধারণ করা হয়েছিল। তখন জামাল উদ্দিন নিজেও সেই কার্যক্রমে ছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও ৩০ টাকা টোল আদায় করা হচ্ছিল। অথচ এখন জোরপূর্বক ঘাট দখল করে আমার মাঝিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।